তরুণদের যদি ভাবনা জানতে হয় তাহলে এই দলের এই যে বড় একটা সচেতন জনগোষ্ঠী তো এইখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের এই মুহূর্তে অবশ্যই সবচেয়ে প্রতিনিধিত্বশীল তরুণদের অর্গানাইজেশন তারা। সো এই তরুণদেরকে বাদ দিয়ে, এই তরুণদের কৃতিত্ব বাদ দিয়ে কিংবা এই তরুণদের স্যাক্রিফাইসকে স্মরণ না করে তো আসলে যদি আমরা জুলাই স্মরণ করতে যাই, আমরা ইতিহাস লিখতে যাই, সেটা হয় না। এই গণ অভ্যুত্থানে সহ গত 16 বছরে এবং বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে কিংবা তার পূর্বে 52 ভাষা আন্দোলন থেকে যারাই গণতান্ত্রিক লড়াই সংগ্রামে জীবন দিয়েছে, স্যাক্রিফাইস করেছে, প্রত্যেককে আমরা সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকের এই রাজনৈতিক অনেকখানি বলা চলে অনেকখানি মুক্তি আমরা অর্জন করেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যদি সব রাজনৈতিক দল বলি ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর, ইলেকশন ডিসেম্বরেই হবে আমরা যদি চাই। সো আমরা বলছি যে প্রেশারের কিছু নাই, আমরা আলাপ আলোচনার মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা একটা গণতন্ত্রের জন্য, একটা নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি, এই ইলেকশন এই সময় হতে হবে। তো এই জন্য বলছি যে এই সরকারের উপরে আপনার রাজনৈতিক মুক্তি এখন আছে আমাদের অনেকখানি। এখন সেটা কোন দিকে আমরা অর্থনৈতিক মুক্তিতে, সামাজিক মুক্তিতে, পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবো, সেইখানে আমাদের কিছু যদি আমরা ব্যাকে যাই, যেমন বিএনপির যদি রাজনৈতিক দর্শনের জায়গায় আমরা বিএনপির প্রতিষ্ঠাতা রাজনৈতিক দর্শনের দিকেও যাই, যে উনি খুব অল্প সময়ের মধ্যে দেখেন মুক্তিযুদ্ধের সময় ওনার বয়স কত ছিল, 35 বছর। সে সময় কিন্তু তিনি আপনার বাঘা ভাগা নেতাদের ভিড়ে কিংবা তাদের নিঃস্বতার মধ্যেও কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন উই রিভল্ট। এটি কিন্তু একটা বড় ঝুঁকি, বড় সাহস এবং দৃঢ়তা ছিল। এবং সে সময় তিনি সেই অনিশ্চিত সময়ে হ্যামিলনের বাসিওয়ালার মতো আবির্ভূত হয়েছিলেন। আবার মুক্তিযুদ্ধের পরে তিনি পেছনের সারিতে চলে গেছেন, তিনি ফ্রন্ট সাইডে ছিলেন না। আবার যখন 75-এর সময় জাতির এই সংকট দেখেন, তার লিডারশিপ কিংবা তার সততা, তার ইন্টিগ্রিটির প্রতি, তার বাহিনী থেকে শুরু করে জনসাধারণেরও এত একটা পজিটিভ ধারণা ছিল, যার ফলে কিন্তু 75-এর এই অনিশ্চিত গন্তব্যেও আবার তাকেই কিন্তু সিপাহী জনতা সামনে নিয়ে এসেছিল। এবং তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন তখন তার বয়স কত ছিল, 39 বছর। তো সবচেয়ে তরুণদের মানে সফলতা, রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষার একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং পলিসি। বিশেষ করে যেমন দেখেন আপনার তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের মতো এরকম যুদ্ধ বিধ্বস্ত দেশকে বিনির্মাণ করার জন্য আমাদের কৃষিতে বিপ্লব ঘটানো দরকার। তিনি আর্মির লোক হয়ে জুতা কাপড় চোপড় সহ নেমে গেলেন খাল খনন কর্মসূচিতে, যেটা কিন্তু বাংলাদেশের কৃষিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যার ফলে কিন্তু আজকের এই বিভিন্ন ধরনের সেচ প্রকল্প পরবর্তীতে সেটা বিভিন্ন দেশেই আপনারা আমাদের একটা মানসম্মত কৃষির জন্য আমাদের বৃষ্টির উপরে নির্ভরশীলতার বাইরে যে বিকল্প ব্যবস্থা কৃষকরা উপলব্ধি করে সে ব্যবস্থা নিতে পেরেছিল। আমরা আজকে রেমিটেন্সের যে কথা বলি বা আমাদের বৈশ্বিক শ্রম বাজারের কথা বলি, এইটাও কিন্তু ওপেন করার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল জিয়াউর রহমান। গার্মেন্টস সেক্টরের কথা বলা হচ্ছে। তারপরে আমরা যদি প্রতিরক্ষার দিকেও যাই, প্রতিরক্ষার ক্ষেত্রে দেখেন যে উনি আপনার বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের তরুণীরা যেন একটা শৃঙ্খলা, একটা সততা, একটা ইন্টিগ্রিটির মধ্যে দিয়ে যেন বেড়ে উঠতে পারে, তাদের দেশপ্রেমের যেন একটা চেতনা বোধ থাকে, সেজন্য তার সময় কিন্তু বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস গঠিত হয়। এবং এর মধ্যে দিয়ে কিন্তু তরুণদের মধ্যে একটা শৃঙ্খলাবোধ, সততা, ইন্টিগ্রিটি, এটা আমরা দেখেছি। এবং কিছুদিন আগে তারেক রহমানও কিন্তু বলেছিলেন যে আমাদের তরুণদেরকে আবার আমরা বিএনসিসির মাধ্যমে আবার আমরা ভাইব্রেন্ট করব। তারপরে বিএনসিসির বাইরে যদি যান, যে আনসার বিডিপির যেটা ছিল এই সেন্ট্রাল বা কেন্দ্রীয় আপনার প্রতিরক্ষা বা কেন্দ্রীয় ভাবে প্রশিক্ষণের পাশাপাশি তরুণদেরকে, যুবকদেরকে গড়ে তোলার পাশাপাশি তিনি কিন্তু আনসার বিডিপির মাধ্যমে কিন্তু আঞ্চলিক পর্যায়ে পর্যন্ত কিন্তু তরুণদেরকে আপনার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলেন বা যেটা অনেকে বলছে যে গণপ্রতিরক্ষা, ওই আমি মনে করি যে কনসেপ্টের উপলব্ধির জায়গা থেকেই তিনি হয়তো আনসার বিডিপির ট্রেনিং বা তাদেরকে ওইভাবে প্রস্তুত করেছিলেন। 90-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে আবির্ভাব এবং 91-এ তার সরকারের যে বিজয়, সে সময় কিন্তু আমার জানা মতে বা আমার অ্যাসেসমেন্ট মতে ছাত্রদল, যুবদলের তরুণরাই কিন্তু সেই বিজয়ের সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। তো এই দলটা তো তরুণদের অংশগ্রহণ এবং
তরুণদের সংগ্রামের মধ্যে দিয়েই কিন্তু আজকের এই জায়গায় এসেছে এবং রাষ্ট্রীয় আমরা অর্থনৈতিক পলিসি কিংবা সামাজিক পরিবর্তন, নারীর ক্ষমতায়নের বেশ কিছু উদাহরণ এবং দৃষ্টান্ত আমরা জিয়াউর রহমান থেকে খালেদা জিয়ার সরকারেও দেখি। দেখেন 91-এর খালেদা জিয়ার সরকার এসে উপলব্ধি করতে পেরেছিল যে এখানকার গ্রামীণ, বিশেষ করে আমরা তো দারিদ্র সীমার এখনো যে আইএলওর হিসেবে বলা হচ্ছে আপনার বা ইন্টারন্যাশনাল বিশ্ব ব্যাংক যেটা বলছে যে 18 থেকে 20% দারিদ্র্যের হার বা আপনার মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। কিন্তু আইএলওর হিসাবটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি 3822 টাকা খাদ্য এবং অন্যান্য দ্রব্য সামগ্রী, অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে ব্যয় না করতে পারে তাহলে সে দারিদ্র সীমার নিচে বাস করে। কিন্তু এখনকার বর্তমান প্রেক্ষাপটে 3800 টাকা দিয়ে একজন ব্যক্তি ব্যাচেলর লাইফ লিডও করতে পারে না, পরিবার তো দূরের কথা। তাহলে দারিদ্র সীমার নিচে বাস করা জনগোষ্ঠীর সংখ্যা হবে আমাদের আরো বেশি। ঠিক একইভাবে আমরা যদি বেকার জনগোষ্ঠীর কথা দেয়, যেগুলো আইএলওর হিসেবে বলা হচ্ছে শিক্ষিত তরুণ হচ্ছে আপনার 28 লাখ। আইএলও বলছে যে সপ্তাহে যদি কেউ 1 ঘন্টা কাজ করে তাহলে তাকে বেকার বলা যাবে না। এখন আইএলও হয়তো ইউরোপের স্ট্যান্ডার্ডে হিসেব করছে যে 1 ঘন্টা কাজ করলে ইউরোপের স্ট্যান্ডার্ডে হয়তো কোনো মানুষ টাইনে 1 সপ্তাহ চলতে পারে, কিন্তু বাংলাদেশে তো একদিন কাজ করে পরের দিন চলা যায় না। তাহলে বাংলাদেশের যদি প্রকৃত বেকারের হার দেখি, শিক্ষিত বেকার সেটা 28 লক্ষ থেকে আই থিঙ্ক মিনিমাম হইলো আপনার 60 থেকে 70 লক্ষ হবে। এবং আইএলওর আরেকটি হিসেবে বলছে যে 15 থেকে 29 বছর বয়সী তরুণ যারা ওই আইএলওর হিসেবে 1 ঘন্টাও কাজ করে না তাদের সংখ্যা 1.25 কোটি। এটি কিন্তু আমাদের জন্য খুব একটা চিন্তার বিষয়। তাহলে এই 1.25 কোটি তরুণ যাদের বয়স আপনার এই যে 15 থেকে 29, তারা কাজ করছে না, তাহলে তারা কি করছে? তাহলে ওই যে ইংরেজিতে একটি প্রবাদ আছে যে আপনার আইডল ব্রেন ইজ ইভিল ওয়ার্কশপ, তাহলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাহলে আগামীতে কিংবা এখনকার আপনারা চিন্তা করছেন পুরো দেশকে নিয়ে, এই তরুণদের কর্মসংস্থান কেন্দ্রিক এখনই কিন্তু আপনাদেরকে একটা মাথায় নিতে হবে। এবং বিশেষ করে আমাদের জনগোষ্ঠীর এখন প্রায় 65% তরুণ যাদের বয়স হচ্ছে বিলো 40। তো আমি মনে করি যে বিএনপি যদি তার সূচনা লগ্ন থেকে তার রাজনৈতিক যাত্রা মনে রাখে, যে একেবারে তার প্রতিষ্ঠাতা থেকে শুরু করে 90-এর পরবর্তী সময় পর্যন্ত তরুণদের যে কন্ট্রিবিউশন, আগামী নির্বাচনে অন্তত পার্লামেন্টের অর্ধেক তরুণদেরকে আপনার সংসদ সদস্য হিসেবে বিভিন্ন জায়গায় মনোনয়ন দেওয়া উচিত। কারণ এখনকার সেন্টিমেন্ট পাসটা কিন্তু তরুণদেরকে নিয়ে। শুধু এই তরুণদেরকে যদি আপনি রাষ্ট্রীয় পলিসি থেকে দূরে রাখেন, তাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার কাজে সম্পৃক্ত না করেন, যারা 65% মোট জনসংখ্যা, বইন স্যার আছেন, স্যার শিক্ষক মানুষ, উনি তো এগুলা বাস্তবতা ভালোই রিয়েলাইজ করতে। আমি স্যারকে বলবো আপনার স্থায়ী কমিটির আলোচনা হলে এটা স্যার আপনাদের তোলা দরকার, অন্তত 50% মনোনয়ন তরুণদেরকে দেওয়া উচিত। তাহলে আপনারা বলতে পারবেন যে এই দলই তো তরুণদেরকে ওইভাবে ধারণ করতেছে। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নারীদেরকে, পিছিয়ে পড়া নারীদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সেই সময়ে খালেদা জিয়ার যে পলিসিটা ছিল, যে উপবৃত্তির দেওয়ার যে সিস্টেমটা, আমি দেখেছি গ্রামের ক্ষেত্রে নারীরা কিভাবে তার ফলে শিক্ষার ক্ষেত্রে তাদের একটা অগ্রগতি হয়েছে। তো যেহেতু সময় সংক্ষিপ্ত, আবার মাগরিবের আজান পড়ে যাবে, অনেক বক্তাই গুরুত্ব। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.